রংপুরে যে সংখ্যালঘু সম্প্রদায়ের 4 জন মানুষকে, একই পরিবারের 4 জন মানুষকে যে যেইভাবে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, সেই ইস্যুটি নিয়ে ব্যাপক আলোচনা। এরা কারা তাদেরকে হত্যা করলো, কেন হত্যা করলো, এর সঙ্গে পুলিশ কমিশনার নিজে কতটা সম্পৃক্ত আছেন, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা চলছে, এর আড়ালে মূলত চাপা পড়ে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ইস্যুটি। সেটি আসলে কোন পর্যায়ে আটকে গেল, কোথায় থাকলো, সামনে কি হতে পারে জানবো। আমার সঙ্গে যুক্ত আছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী, যিনি সাবেক সভাপতি প্রেস ক্লাব অব ইন্ডিয়া। আমি আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। শুনছেন আমাকে দাদা? শুনতে পাচ্ছি। ধন্যবাদ, শুভেচ্ছা আপনাদের। জি, আমি আমাদের মূল আলোচনায় মানে বাংলাদেশ ভারত সম্পর্ক, এই ইস্যুটায় যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে এই যে বাংলাদেশে মাইনরিটি টর্চার বা নিপীড়ন, সংখ্যালঘু নিপীড়ন এবং বিশেষ করে এই যে বর্বরচিত যে হত্যাকাণ্ড, এই ইস্যুটি আপনি একজন ভারতের একজন প্রখ্যাত সাংবাদিক হিসাবে কিংবা একজন বাঙালি হিসাবে আপনার পর্যবেক্ষণ কি? আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? ধন্যবাদ। খুবই বেদনাদায়ক এবং মর্মাহত হওয়ার মতো ঘটনা। এবং আমরা ভেবেছিলাম যে ইউনূস আমলে যেটা ঘটেছিল, ইউনূস সরকারের সময় তো কোনোভাবেই তারা স্বীকার করছিলেন না। পরবর্তীকালে মার্কিন দপ্তর থেকেও পর্যন্ত এর প্রতিবাদ করা হয়েছিল, যেখানে যে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে। আমরা আশা করেছিলাম যে নির্বাচিত একটা সরকার আসার পর সম্ভবত এই বিষয়গুলোতে তারা লাগাম টানবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে, এবং কে বা কারা করছেন সে ব্যাপারে সরকারও স্পষ্টভাবে কিছু বলছেন না। আপনি তো রংপুরের ঘটনা বললেন, কিন্তু রংপুর ঘটনার সঙ্গে সঙ্গে আরেকটা খবরও আমি পেয়েছি। সেটা হচ্ছে চাঁদপুরের কাছে কয়েকজন তারা সোনার ব্যবসা করেন, জুয়েলারি ব্যবসা করেন, তাদেরও পরিবার কিন্তু নিখোঁজ, এবং তারা হিন্দু। 4 জন, ওইখানেও একই পরিবারের 4 জন নিখোঁজ। জি। 4 জন। এবং এই রংপুরের ঘটনাটাতে তো আমরা আরো শুনতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি যে এখানে খুব নৃশংসভাবে তো হত্যা তো বটেই, কিন্তু তার আগে মা এবং মেয়েকে সম্ভবত ধর্ষণও করার চেষ্টা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে। এবং এইটার দ্বারা আমরা যেটা বুঝতে পারছি যে একটা তারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর একটা বার্তা দিতে চাইছে যে বাংলাদেশ সংখ্যালঘুদের জন্য স্থান নয়। তো এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং আমাদের এখনো ভারত সরকার এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাননি, এটা ঠিকই। কিন্তু ভারত সরকার নজর রাখছেন এই বিষয়টার উপরে। অতীতেও আমরা কিন্তু দেখেছি যে বারবার যখন বলা হয়েছে তখন বাংলাদেশ সরকার অস্বীকার করেছে। এখন কিন্তু আর অস্বীকার করার কোনো সম্ভব নেই, কারণ বাংলাদেশের গণমাধ্যমই থেকেই কিন্তু অনেক বেশি এই ঘটনাগুলোর কথা জানা যাচ্ছে। এবং সোজা কথা, তারেক রহমান সরকার আসার পর যেটা ভাবা হয়েছিল যে মব সন্ত্রাসকে তারা নিয়ন্ত্রণ করবেন, কিন্তু মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারছেন না। কেবলমাত্র সংখ্যালঘু, তাদের টার্গেট কতগুলো অদ্ভুত। টার্গেট হচ্ছে সংখ্যালঘু, টার্গেট হচ্ছে শিল্পপতি, টার্গেট হচ্ছে যারা ব্যবসায়ী। এই কমিউনিটিকে আঘাত করার অর্থ হচ্ছে বাংলাদেশের গোটা অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। এবং সেইটা কিন্তু সুচাতুরভাবে ষড়যন্ত্রমূলক ব্যবস্থা হিসেবে এটা করছেন যারা, আমার ধারণা তারা হচ্ছেন ভারত বাংলাদেশ মৈত্রীর বিপক্ষের শক্তি। আমি যেহেতু কোনো প্রমাণ নেই বলে এখন বলতে পারবো না যে বিএনপি কর্মকর্তারা বা বিএনপি স্থানীয় স্তরের লোকেরা ইনভলভ আছে কি নেই, কিন্তু যেটা করতে এখন চাইছি এটা যদিও তো এটা বলতে পারছি। সর্বশেষ যে ওই যে পুলিশ কমিশনার, ওনার নিজেরই একটা সম্পৃক্ততার কিছু তথ্য বেরিয়ে আসছে, এটি নিয়ে পুলিশও হয়তো কাজ করছে ভিতরে ভিতরে। হ্যাঁ, এটা জি। আমরা শুনেছি, কিন্তু সবটাই তো মানে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা অপেক্ষা করে আছি যে বাংলাদেশ সরকার এ ব্যাপারে সুচিন্তিত কি মতামত দেয়। জি। সেটার মতামত না দেওয়া পর্যন্ত কোনো কমেন্ট করা যায় না। কিন্তু আমার মনে হচ্ছে যে তারেক রহমান সরকার
ভারত না এসে যেটা ভুল করছেন সেটা হচ্ছে তার উপর কিন্তু ক্রমাগত এরা একটা চাপ তৈরি করছে। বাংলাদেশের এমনি আর্থিক পরিস্থিতির অবস্থা শোচনীয়, খুবই খারাপ। গ্যাস, বিদ্যুৎ কিছুই নেই। কৃষকদের হাতে সারও নেই। এইরকম একটা অবস্থাতে মানুষের যে জীবনযাত্রা সেটা যে অসহনীয় হয়ে উঠছে এবং সেটার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা মানে এক্ষেত্রে অদ্ভুত বিষয় যে কেন কিভাবে পুলিশ প্রশাসন পুলিশের পক্ষে কিন্তু করাটা একটা মুশকিল হয়ে গেছে কি আমি যেটা শুনেছি এখনো সম্পূর্ণ পুলিশ বাহিনী সকলে যোগ দেননি এবং যোগ দেননি তারা একটাই কারণে অনেকে আদৌ নিখোঁজ কিনা তাদের প্রত্যেকটা থানায় যে কজন করে পুলিশ কর্মী ছিলেন তারা সকলে কিন্তু থানাতে আর ফিরে আসেননি, যোগ দেননি। যারা তো মারা গেছেন তাদের তালিকা তো আছেই। কিন্তু এই মারা যাওয়া ছাড়াও কিন্তু বহু সংখ্যক পুলিশ কর্মী কিন্তু নিখোঁজ আছে এবং আমি সম্প্রতি একটা মানে তথ্য শুনছিলাম সে সংখ্যাটা প্রায় ৩,০০০-এর মতো হতে পারে। এটা ভয়ঙ্কর অবস্থা, যার কোনো বিচার হবে না, কিছু হবে না, কারণ ইউনূস সরকার দায় মুক্তির আইন পাশ করে এই সমস্ত হত্যাকাণ্ডের তদন্ত বন্ধ করে দিয়েছে। শেখ হাসিনা যে তদন্ত কমিশন গঠন করেছিলেন তার সময়েরই যে হত্যাকাণ্ড, যে কোনো কথা বারবার বিএনপি বা জামায়াতেরা যে বলে যে তার সময়ের হত্যাকাণ্ডের কথা তিনি কেন বলছেন না বা তিনি কেন সেই জন্য দুঃখ প্রকাশ করছেন না? তিনি তো একটা তদন্ত কমিশন তৈরি করেছিলেন, আপনারা তদন্ত কমিশন ক্ষমতায় আসার পর বন্ধ করে দিলেন কেন? কারণ বহু গোপন সত্য প্রকাশিত হয়ে যাবে বলে। কে বা কারা স্নাইপার রাইফেল ব্যবহার করলো, কে বা কারা হত্যা করলো, প্রত্যেকটাই সাজানো ঘটনা কিনা, যার কোনো তদন্তই হলো না, অথচ তদন্ত বন্ধ করে দিয়ে আপনারা চাইছেন শেখ হাসিনা ক্ষমা চাইবে। শেখ হাসিনা তো আমি বলছি যে শেখ হাসিনা তো ক্ষমা চাইবেন যদি তিনি নিশ্চিত হন তার সময় তার দ্বারা এই হত্যাকাণ্ড ঘটেছে। আমার কথা হচ্ছে তার দ্বারা হত্যাকাণ্ড সবটা ঘটেনি, কিছু ঘটেছে, পুলিশের হাতে নিশ্চয়ই ঘটেছে, কিন্তু আর যারা করল সেটা তো একটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তটাই যদি বন্ধ করে দেন তাহলে আপনি প্রকৃত সত্য জানবেন কি করে? একটা হাস্যকর পরিস্থিতি, গোটা হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দিচ্ছেন জাতিসংঘের মতো একটা সংগঠন। তারা তাদের রিপোর্টে ১৪০০ কথা বলছেন, ইউনূস সরকার ৮৮০০ কথা বলছেন, তার মধ্যে অনেকে আবার বেঁচে ফিরে এসছেন। একটা হাস্যকর পরিস্থিতি। ফলে আমি যেটা বলতে চাইছি যে এই মব সন্ত্রাস এবং তারেক রহমানের হাতে কোনো প্রশাসনের হ্রাস নেই বলেই আমাদের ধারণা। ধন্যবাদ। আমি এখন একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে তারেক রহমান ভারত সফর নিয়ে ভারতে এত কিছু করলেন, ভারতের কূটনীতিবিদরা ভারত সরকারের পক্ষ থেকে নানাভাবে চেষ্টা করলেন, কিন্তু তারেক রহমান এখন পর্যন্ত ভারত ভ্রমণের ব্যাপারে যাওয়ার ব্যাপারে ইতিবাচক কোনো কিছুই জানায়নি। বরং তারা শেখ হাসিনাতেই যেন আটকে ফেললো ভারতের সঙ্গে সম্পর্কের ইস্যুটি। এখন সর্বশেষ কি অবস্থা আপনার কাছে? আপনার কি বিশ্লেষণ যে এটি কোথায় বা গিয়ে ঠেকবে, বা আপাতত কোন জায়গাটা আছে পরিস্থিতিটা? আমি যেটা তো শুনছি সেটা হচ্ছে যে তারেক রহমান যদি ভারতে আসেন তাহলে তার হয়তো গদি নাও থাকতে পারে, এমন একটা আশঙ্কার মধ্যে তিনি আছেন এবং সেই চাপটা সম্ভবত জামায়াত এবং চরমপন্থী এরা কিন্তু একটা চাপ তৈরি করেছে। সেই কারণে আমি বলবো অনেকটা ভয়ে তিনি আসছেন না। এটা এক। দ্বিতীয়ত হলে তিনি চাইছেন যে ভারত বিরোধী শক্তি যারা তাদেরকে সন্তুষ্ট রাখতে চাইছে। সেই সন্তুষ্ট রাখলে যে হবে না, তার গদি যে নিশ্চিত হবে না, এটা তিনি দুর্ভাগ্যক্রমে সেটা উপলব্ধি করতে পারছেন না। তৃতীয়ত আপনি যেটা বললেন ভারতের তরফ থেকে দুবার আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রথম নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেতে একটা ফোন আসছে, ফোনটা আমি ধরবো না, কিন্তু ফোনটা আসাকালীন আর কি আওয়াজ একটু কমে যায়। হুম, তাহলে ফোনটা পর্যন্ত একটু অপেক্ষা করুন। জি, আর অসুবিধা নাই।
আমি যেটা বলছিলাম যে জি। তারেক রহমান সরকারকে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছিলেন সপরিবারে সফরের জন্য, দ্বিপাক্ষিক সফরের জন্য। দ্বিতীয়বার তাকে আবার আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটা হচ্ছে ভারতে যখন ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে চীন এবং রাশিয়ার প্রেসিডেন্টরা আসছেন বলে ভারতে মোটামুটি খবর আছে। সেইখানে একটা আউটরিচ সম্মেলনে বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে অন্যান্য যে বহুরাষ্ট্রীয় যে মঞ্চ আছে তাদেরও প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে, যেমন আসিয়ান বা ইউরোপিয়ান ইউনিয়ন, এই ধরনের। এখন দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তারা একটাই কথা বলছেন যে অনুকূল পরিস্থিতি না হলে তারা নাকি ভারতে আসবেন। অনুকূল পরিস্থিতি বলতে কি বোঝায়? মোটামুটি ভাবে বোঝা গেছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার মুখ বন্ধ করে রাখতে হবে, তিনি যেন কোনো কথা বলতে না পারেন। এটা হলেই নাকি একটা অনুকূল পরিবেশ তৈরি হবে। একটা হাস্যকর কূটনৈতিক সিদ্ধান্ত, সারা বিশ্বে হাসির খোরাক করছে তারা। আমি বলছি বাংলাদেশের গণমাধ্যম লিখেছে, প্রথম সারির গণমাধ্যম, যে অত্যন্ত ভুল সিদ্ধান্ত। শেখ হাসিনা কেন্দ্রিক কূটনীতি করার পরে তাকে সমস্ত দ্বিপাক্ষিক সফরগুলোকে আটকে রাখাটা এবং ব্রিক্স সম্মেলনে না যাওয়া, দুটোই ভুল সিদ্ধান্ত। তারেক রহমান সরকার, কে বা কারা তারেক রহমান সরকারকে বোঝাচ্ছেন আমি জানি না। তারেক রহমান দীর্ঘকাল 17 বছর তিনি তো লন্ডনে ছিলেন, সেখান থেকে তো রাজনীতি করেছেন, প্রত্যেকটা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, ভাষণ দিয়েছেন, টিকিট ডিস্ট্রিবিউট করেছেন। কই তখনও তো শেখ হাসিনা বলেননি যে তারেক রহমানকে নীরব থাকতে হবে। অথচ তিনি কিন্তু যখন ঢাকা ছেড়ে লন্ডনে যান, তখন কিন্তু মুচলেখা দিয়ে গিয়েছিলেন 111 সরকারের কাছে যে তিনি রাজনীতি করবেন না। মুচলেখা ভঙ্গ করে তিনি রাজনীতি করছিলেন, তাতে শেখ হাসিনা সরকারের কোনো আপত্তি ছিল না, আপত্তি করেনি। শেখ হাসিনা রাজনৈতিক ভাবে মোকাবিলা করছিলেন তার। কিন্তু তারা শর্ত দিচ্ছেন যে শেখ হাসিনা কোনো কথা বলতে পারবেন না, তিনি কথা বলতে পারবেন যেখানেই ছিলেন, কিন্তু শেখ হাসিনা কথা বলতে পারবেন না। তো অদ্ভুত বিষয়, এ কেমন ধরনের গণতন্ত্র? যে গণতন্ত্রের আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী পক্ষের কণ্ঠ রোধ করা, ত্রুটি চিপে ধরা, যদি বা কেউ বা কোনো মত প্রকাশ করতে চান তাহলে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে। এইটাই গণতন্ত্র। আর আপনি অন্য কাউকে দোষী সাব্যস্ত করবেন ফ্যাসিস্ট বলে? ফ্যাসিজমের তো এই বিচিত্র নমুনা তো দেখতে পাচ্ছি আমরা, তাই না? ফলে এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখুন, ভারতের পক্ষ থেকে যা করার করা হয়ে গেছে, আর ভারত আগ বাড়িয়ে কিচ্ছু করবে না, আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে। এবার বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কবে আসবেন বা ইত্যাদি বিষয় আর কি। তার মানে এখন বলটা, বাংলাদেশ যদি সরকার, সম্পর্কের বলটা এখন কি বাংলাদেশের কোর্টেই আছে? ভারতের থেকে তার কিছু করার নেই। ভারত কি করবে? ভারত শেখ হাসিনাকে বলতে পারবে না যে আপনি মুখ বন্ধ করে বসে থাকুন, ভারতের পক্ষে বলা সম্ভব না। কারণ হচ্ছে মত প্রকাশের স্বাধীনতায় তো আমরা বিশ্বাসী। আপনার মত পছন্দ না হতে পারে, আপনি ভিন্ন মত বলতে পারেন, তাকে কাউন্টার করতে পারেন, কিন্তু তাকে কোনো মত প্রকাশ করতেই দেবো না, এমন ধরনের কথা। তিনি তো রাজনীতি বলতে কি বোঝেন তারা? এখানে তো কোনো আওয়ামী লীগের দপ্তর নেই, আওয়ামী লীগের দপ্তর নিয়ে কোনো তো রাজনৈতিক কিছু কর্মকাণ্ড হচ্ছে না, তো তারা মিটিং মিছিলও করছেন না, যেটা লন্ডন বা আমেরিকায় করে থাকেন। তারেক রহমান সরকারের তো কোনো সাহস হচ্ছে না যে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র সরকারকে এরকম ধমক দিয়ে কথা বলা, আপনারা কেন আওয়ামী লীগকে ওখানে আন্দোলন করতে দিচ্ছেন? তারা তো প্রতিনিয়ত নিত্য আন্দোলন করছেন। আগামী দিনে যখন তাহলে তারেক রহমান তাহলে ভারতকে এরকম বা চোখ রাঙানোর কথা তারা বলেন এবং সেই কাজটা করে দেখালো, এটা এই সাহসটা সে থেকে পেল? না না, সেটা হচ্ছে কি জানেন, ভারতের, আমি তো আবার বলছি আপনাকে, তারেক রহমান যখন নিউ ইয়র্কে যাবেন সেখানে তিনি বিক্ষোভের মুখে পড়বেন, সেখানে আওয়ামী লীগের লোকেরাই বিক্ষোভ দেখাবে, সেটা তো আর যুক্তরাষ্ট্রকে তো বলার সাহস নেই। কিন্তু এটা ভারত সম্পর্কে বলার কারণ যে ভারতের যে সৌজন্যতা, কূটনৈতিক শিষ্টাচার, সেটাকে তারা দুর্বলতা বলে ভাবছে। দুর্বলতা বলে ভাবার তার পরবর্তীকালে আপনারা শুনেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র যে এখন ভারত একটা নতুন শব্দ যোগ করেছে কূটনীতিতে, সেটা হলো রেসিপ্রোসিটি।
যেমন আচরণ করবেন তেমন প্রতিদান পাবেন, জয়শঙ্করও বলেছে। এবং সেই প্রতিদানের কি আমরা প্রথম একটা পদক্ষেপ কি দেখলাম, ভারত থেকে যে বিদ্যুৎ যায় তারপর একটা নতুন শুল্ক চাপানো হয়েছে। আচ্ছা। জি। এবং আর্থিক দিক থেকে যে বোঝা বাংলাদেশ সরকারের উপর পড়ছে, তাতে বাংলাদেশে সেখানে বিদ্যুতের দাম বেড়ে যাবে আরো। সামান্য হলেও চাপানো হয়েছে। এখন ভবিষ্যতে ভারত তো এরকমই কিছু করতে পারে, তাই না? কারণ হচ্ছে ভারত সরকারের প্রতি যে আচরণ দেখানো হয়েছে, সেই আচরণের প্রত্যুত্তর হিসেবে ভারতের পক্ষে যেগুলো করার সেটা হচ্ছে দুর্ভাগ্যজনক, এতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ হচ্ছেন। কিন্তু বর্তমান তারেক রহমান সরকার মানুষের স্বার্থের কথা ভেবে কোনো কূটনীতি করছেন। তারা জঙ্গিবাদ এবং তাদের যেটা মনে হয়, ধরুন আপনি মক্কা জোটের কথা বলছেন, আপনি মক্কা জেট হলে বাংলাদেশে কি সমস্ত শাকসবজির দাম কমে যাবে? সমস্ত মানুষ সবকিছু পাবেন? আপনি এমন কিছু প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে যেতে যাচ্ছেন যার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কোনো যোগসাযোগই নেই। আপনার লাভ কি হবে? আপনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করছেন, তাতে কি লাভ হবে? পাকিস্তান আপনাকে ডিজেলও দিতে পারবে না, বিদ্যুৎও দিতে পারবে না। নিতে তো হবে ভারত থেকে। এত সত্ত্বেও আপনি বলতে পারেন যে ভারত তো ব্যবসা করছে। নিশ্চয়ই ব্যবসা তো হচ্ছেই, এটা ঘটনা। এবং ব্যবসা আরো ভালো করে করতে চায়। দিনেশশ্রী বিদ্যুৎ দেখা করেছেন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে, তিনি তো বলেছেন ব্যবসা করতে চাই আমরা বাংলাদেশের সাথে, ভারতের স্বার্থ আছে। ফলে বাংলাদেশের জন্য এটা একটা, যেটা বলছেন যে আমি যেটা এক কথায় বলি, ভারতের সৌজন্যতাকে বা কূটনৈতিক শিষ্টাচারকে তারা দুর্বলতা ভেবে, তাদের তাদের ধারণা তাদের পেছনে ওই সামরিক জোট ইত্যাদি আছে, এগুলো নিয়ে কোনো পরোয়া করে কোনো লাভ আছে? ভারত আজ পর্যন্ত কোনো যুদ্ধে হারিনি। এগুলো কোনো কথা বলে এসব বলিয়ে ভয় দেখিয়ে ভারতের মতো একটা বিশাল দেশ, তাই না, বিশাল দেশ, 140 কোটি মানুষ, সেই দেশের সঙ্গে আপনি যেটা করছেন, সেটা অনেক সময় যেটা হয় না যে ওই হাতিকে একটা ইঁদুর লাথি মেরে চলেছে, কিন্তু হাতির কোনো খেয়ালই হচ্ছে না, কিংবা মশা কামড়াচ্ছে, হাতি বুঝছেই না, কখনো যখন একটু ল্যাজ ঝাপটা দিচ্ছে। সেরকম ল্যাজ ঝাপটার মতো আমরা 5% একটা বসিয়েছি ট্যারিফ, ভবিষ্যতে আরো বসতে পারে। যেমন আচরণ করবেন তেমন প্রতি আচরণ পাবেন, এটাই নীতি এখন। তো এই যে আপনি জাতিসংঘের কথা বললেন, এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জাতিসংঘে তো ভারতও যাবে, তো সেই জায়গায় সাইড লাইনে কোনো কিছু বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছু হতে পারে কিনা, এটা আপনার একটু ধারণা আছে কিনা বা আপনি মনে করছেন কিনা? দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘে যাচ্ছেন না, এটা প্রায় স্থির হয়ে আছে। সেখানে আচ্ছা। হয়তো পররাষ্ট্রমন্ত্রী যেতে পারে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কথা হলেও হতে পারে, কিন্তু যেহেতু এখন পররাষ্ট্রমন্ত্রী তিনি জাতিসংঘের সভাপতি হয়ে গিয়েছেন, তার সঙ্গে তো সৌজন্য সাক্ষাৎ তো হবেই। তার সঙ্গে বাকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী যারা আছেন তাদের সঙ্গে দেখা হবে কি হবে না এটা আমি এখনো জানি না। মানে আমাদের ক্যাবিনেট, ফুল ক্যাবিনেট মন্ত্রী তিনি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, এটা আমার মানে আমি জানি না, এটা জানতে হবে, এটা চেক করতে হবে। আমার মনে হয় না, নর্মাল প্রোটোকল অনুসারে মনে হয় না কোনো সাক্ষাতের সম্ভাবনা, মনে হয় না কোনো সাক্ষাৎ। হ্যাঁ, ওই জাতিসংঘের সভাপতি হিসাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, সেটা তো জাতিসংঘের বিষয়েই আলোচনা হওয়ার কথা, সেখানে দ্বিপাক্ষিক কোনো বিষয়ে আলোচনা হওয়ার কথা নয়। আমি একদম শেষ করব আপনার কাছ থেকে এইটুকু একটু, এই যে আমি যদিও গতকালকেও আর একজনের সঙ্গে একই প্রশ্নটি করেছিলাম, তো এই জায়গায় রাজনৈতিক ভাবে যে বাংলাদেশে ভারত বিদ্বেষী যে রাজনৈতিক জোট বা গ্রুপটা আছে, বিএনপি, জামাত, এনসিপি, এমনকি বাম কোন কোন দলও তো আছে, আপনি তো ভালো করেই জানেন, তো সেই জায়গায় এখন ভারত কি এটি প্রমাণ করতে সক্ষম হলো যে তোমরা যে বলো আমরা ভারত কেন আওয়ামী লীগকেই শুধু আমাদের আস্থার দল হিসেবে মনে করি, সেটা কি আবার ভারত প্রমাণ করে দিল যে তোমাদেরকে তো আমরা ডাকছি, কাছে আসার জন্য আমন্ত্রণ করলাম, তোমরা প্রত্যাখ্যান করছো, ফলে আওয়ামী লীগই আমার আমার জন্য আস্থার জায়গা, এইটা কি ভারত প্রমাণ করে দিল কিনা আবারও?
না, না, প্রমাণ করে দিল। আপনি যেটা বলছেন আওয়ামী লীগের প্রসঙ্গ, আওয়ামী লীগ তো এখানে তারা অতিথি হিসেবে আছেন। আহ, কিন্তু ভারতের গণমাধ্যমে বহু জায়গায় বহু জায়গায় কথা হয়েছে, কথা হচ্ছে যে তারা লিখছেনও, সম্পাদকীয়তেও লিখছেন যে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। বাংলাদেশকে মানে কেউ কেউ তারা এতটাও কঠোর ভাষায় বলেছেন উচিত শিক্ষা দেওয়া উচিত। কেউ কেউ এটাও বলেছেন এটার কারণেই ভারতের উচিত এখন আওয়ামী লীগকে নিয়ে সক্রিয়ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করে দেওয়া, তা না হলে এরা শিক্ষা পাবে না। ভারতের সৌজন্যতাকে একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখার জন্য যা যা করা হয়েছে, আমি যেটা শুনেছি আপনাকে, যে সম্প্রতি আপনি শুরু করেছিলেন এই অনুষ্ঠানটা যেটা দিয়ে যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, আমি শুনেছি যে কলকাতা প্রেস ক্লাবেতে সম্ভবত আগামী 31শে আগস্ট একটা কোনো অনুষ্ঠান হতে চলেছে, যে একটা সংবাদ যেখানে সম্মেলন আছে। যেখানে এই সংখ্যালঘুদের অত্যাচার বিষয়ে আলাপ আলোচনা। ফলে আমার ধারণা ভারত নিজে সরাসরি সরকারের তরফ থেকে না করলেও ভারত সরকারের সহযোগী প্রচুর সংস্থা তারা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের বর্তমান সরকারের বিরোধী হচ্ছেন। কারণ একটা জিনিস জেনে রাখুন, বাংলাদেশে যাদেরকে আপনি ভারত বিরোধী বলেন তাদের সংখ্যা বেশি নয়, তাদের দেখতে পাচ্ছেন তাই। আমরা জানি ভারতপন্থী লোক অনেক, অনেক, সেই সংখ্যাটা বেশি। এবং যেটা আপনি দেখেছেন যে ভিসা শুরু করার সঙ্গে সঙ্গে কি ধরনের অবস্থা হয়েছিল। এতই যদি ভারতের বিদ্বেষ থাকবে তাহলে প্রথম দিনেই 1.5 লক্ষ মানুষ কেন ভিসার জন্য আবেদন করলো, তাই না? ভারতে নাও তো আসতে পারত। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আহ, ভারতে একটা সাধারণভাবে আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসীম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়ে থাকে। এবং তাঁদেরই পরিবারের শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী হয়েছেন বিশ্বের সর্বপ্রথম মহিলা যিনি সর্বোচ্চ সময়ের প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে এবং তার সময়ে ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কোনোভাবেই কিন্তু তারেক রহমান সরকার চাইলে কিন্তু সেই সম্পর্ককে সেই ধরনের জায়গায় উন্নীত করতে পারতেন। কিন্তু আপনারা কেউ বলতে পারবেন না বাংলাদেশের কোনো নাগরিক যে একটা পদক্ষেপ তারেক রহমান সরকার নিয়েছে যে ভারতের জন্য, এরকম কোনো পদক্ষেপ নেই। বরং ইউনূসের আমলে ভারত থেকে যে তুলা রপ্তানি ছিল সেটাও বন্ধ আছে, সেটা এখনো তারেক রহমান সরকারের সময়ও বন্ধ আছে। ইউনূসের আমলে যা যা ছিল তার কোনোটাই প্রত্যাহার করা হয়। এবং তার সঙ্গে এই সাংবাদিকদের, তার মধ্যে একজন তো হিন্দু, এবং সেই সাংবাদিকের বিরুদ্ধে তাকে তো কারাবন্দী করে রাখা হয়েছে, এখন তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা হচ্ছে। মানে এই ধরনের নৃশংস ঘটনা আপনি যতই বলুন কোনো তুলনা করতে পারবেন না শেখ হাসিনার সময়ের সঙ্গে এখন যা যা ঘটছে।